1972 সালে যখন সংবিধান রচনা করা হয় তখন সেই সংবিধানে গণভোটের বিধান ছিল না। ইতিহাসের টাইমলাইনে বাংলাদেশে গণভোটের ইতিহাসটি একটু আঁকাবাঁকাই বলা যায়। 1975-এর পর যখন ব্যতিক্রম একটা পরিস্থিতিতে দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করে পরবর্তী সরকারগুলো, তখন তাদের কার্যক্রমকে বৈধতা দিতে সমাধান হিসেবে হাজির হয় গণভোট। 24-এর গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বৈধতা ও সংবিধান সংশোধন পুনর্লিখনের আলোচনায় যখন বারবার আলোচনায় আসছে গণভোট, তখন আজকের ভোটের ট্রেন সম্প্রসারণ করবে গণভোট কী এবং কেন। পুরো আয়োজন জুড়ে আপনার সঙ্গে থাকবো আমি আজহার লিমন। আওয়ামী লীগের আমলে আনা সংবিধানের ৫৫ সংশোধনী বাতিল হয়ে যাওয়ার পর গণভোট এখন আবার সাংবিধানিক বিষয়। আমরা দেখতে পাচ্ছি যে ৫৫ সংশোধনীর পরে সংবিধানের ১৪২ অনুচ্ছেদে যেভাবে সংবিধানে সংশোধনী আনার ক্ষেত্রে সংসদে ২/৩ পাশের ২/৩ সমর্থনের কথা বলা আছে। এই যে আমরা এটি দেখতে পাচ্ছি যে ৫৫ সংশোধনীর পরে যেভাবে এই সংবিধানটি আছে ১৪২ অনুচ্ছেদটি, ঠিক এই জায়গায় এই ৫৫ সংশোধনীর আগে ১৪২-এর একে ছিল গণভোটের বিধান। এখানে বলা আছে যে সংবিধানের ১৪২-এর ১ অনুযায়ী প্রস্তাবনা বা উল্লেখিত অনুচ্ছেদগুলোর সংশোধনের জন্য সংসদে গৃহীত বিলের উপর রাষ্ট্রপতির সম্মতি নেওয়ার আগেই গণভোট হতে পারে। এই বিধানটি ২০১১ সালে যে ৫৫ সংশোধনী আনে আওয়ামী লীগ সরকার, তারা এটিকে বাদ দেয়। সেইখান থেকে যেটি দেখা যায় যে তখন থেকে সংসদের আইন দ্বারা এই সংবিধানের কোনো বিধান সংযোজন, পরিবর্তন বা প্রতিস্থাপন বা রহিতকরণ দ্বারা সংশোধিত হতে পারে বা সংবিধানের সংশোধনী আনা যেতে পারে। আমরা এই পর্যায়ে গণভোটের একটু ইতিহাসটা একটু দেখে নিতে চাই। যেটি আমরা দেখছি যে স্বাধীন বাংলাদেশে ৩বার গণভোট অনুষ্ঠিত হয়েছে। আমরা শুরুতেই দেখছি যে 1977-এর গণভোট। এইখানে আমরা দেখছি যে এই গণভোটটি ছিল একটি প্রশাসনিক গণভোট। এটি অনুষ্ঠিত হয়েছিল 30 মে 1977 সালে। এখানকার বিষয়টি ছিল প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসন অনুমোদন। এইখানে যে ফলাফলটি আমরা দেখতে পাচ্ছি, এখানে হ্যাঁ ভোট বা এই গণভোটের হ্যাঁ ভোট দিয়েছিল 98.8%, না ভোটের সংখ্যা খুবই কম আমরা দেখছি 1.1%। 1985 সালে আরেকটি গণভোট অনুষ্ঠিত হয়। এটি হলো এরশাদ সরকারের আমলে। এটিও প্রশাসনিক গণভোট, অর্থাৎ এদের কার্যক্রমকে বৈধতা দেওয়ার জন্য গণভোট। এটি অনুষ্ঠিত হয়েছিল 1985 সালের 21 মার্চ। বিষয়টি যেটি বলছিলাম যে হুসেইন মোহাম্মদ এরশাদের ক্ষমতাকে বৈধতা দান। এখানেও একটা বড় ফলাফল দেখা যাচ্ছে যে হ্যাঁ ভোট দিয়েছে 94.5% এবং না ভোট 5.5%। 1991 সালে আরেকটি গণভোট অনুষ্ঠিত হয়। এই গণভোটটি আগের গণভোট দুটি থেকে আলাদা। এখানে আমরা দেখতে পাচ্ছি যে সংবিধান সংশোধনের জন্য গণভোট আনা হয়েছিল, গণভোট দেওয়া হয়েছিল। এটির তারিখ ছিল 1991 সালের 15 সেপ্টেম্বর। এটি সংবিধানের দ্বাদশ সংশোধনী আইন, যে সংশোধনীটি আনা হয়েছিল, এটি রাষ্ট্রপতি অনুমোদন করবে কিনা এই প্রশ্নের উপর গণভোট নেওয়া হয়েছিল। এখানের হ্যাঁ ভোট দিয়েছিল 84.38% মানুষ এবং না ভোট দিয়েছিল 15.62% নাগরিক। গণভোট বিতর্কের যুক্তি ব্যাখ্যা যোগ করতে আজকের ভোটের ট্রেনে স্টুডিওতে অতিথি হিসাবে আছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ভূঁইয়া ফুয়াদ। ফুয়াদ ভাই, আপনাকে স্বাগত আজকের ভোটের ট্রেনে। যেটি শুরুতে আপনার কাছে যে প্রশ্নটি করতে চাই একদম সহজভাবে, যে এই গণভোট ব্যাপারটা আসলে কি, গণভোট ব্যাপারটা কি, কেন এবং কিভাবে কখন গণভোটের প্রয়োজনটা পড়ে, সংক্ষেপে দর্শকদের জন্য এই আলাপটি দিয়ে আমরা আলোচনাটা শুরু করতে চাই। ধন্যবাদ। গণভোটের একটা বিষয় হচ্ছে যে দেশে অথবা রাষ্ট্রে আইন কিভাবে প্রণীত হয় এবং এই আইন প্রণয়ন করবার জায়গাটার সাথে সাধারণ মানুষের সম্পর্ক অথবা ক্ষমতা কতটুকু, এই প্রশ্নে হচ্ছে রেফারেন্ডামের একটা কালচার এসছে। সাধারণত বর্তমান রাষ্ট্র কাঠামোতে ধরে নেওয়া হয় যে নির্বাচিত সংসদ আইন তৈরি করে। নির্বাচিত সংসদ সদস্যরা পক্ষে বিপক্ষের দুইটা প্রসেস আছে। ধরেন সাধারণত সাধারণ সংখ্যাগরিষ্ঠতার মধ্য দিয়ে আইন পাশ হতে পারে, আবার কখনো কখনো রাষ্ট্র মনে করতে পারে যে না কোনো কোনো গুরুত্বপূর্ণ বিষয়, পার্টিকুলারলি সংবিধান সংশোধনের মতো বিষয়ে 2/3 মেজরিটি দিয়ে সংসদে আইন পাশ করতে হবে।
এখন এই প্রশ্নটা থেকে যায় যে তাহলে এই আইন পাশগুলোর সাথে রাষ্ট্রের যারা জনগণ, যারা মালিক, তারা সংযুক্ত না কেন, অথবা তাদের ভিন্ন মত থাকবার সুযোগ আছে কিনা। তো সেই সংবিধান পরিবর্তন হওয়ার জায়গাগুলোতে সাধারণত গণতান্ত্রিক রাষ্ট্রগুলোর মধ্যে এই চর্চাটা আছে। সব রাষ্ট্রে আছে তা না, সব রাষ্ট্রে এভাবে আলাদা করে গণভোটের প্রয়োজন হয় না, পার্লামেন্টই করে ফেলে, অথবা দলগুলো ইলেকশন ম্যানিফেস্টোতে এই ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসে যে আমি যদি এইবার ক্ষমতায় আসি আমি এই বিষয়গুলো এইবার সংবিধানে অথবা আইনে পরিবর্তন আনবো। গণভোটের পার্টিকুলার জায়গাটা আসছে যে মূল মোটা দাগে যেহেতু ধরে নেওয়া হয় সংবিধান একটা রাষ্ট্রের সবচেয়ে বড় গভর্নিং বুক, শাসন করবার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বই, অতএব এই জায়গাটাতে বারবার হাত দেওয়াটা সঠিক না, সুন্দর না। এবং যখন আমরা দিব তখন সম্মিলিত সম্মতির ভিত্তিতে আমরা দেব। তো সেই দেওয়ার দুইটা প্রসেস, একটা হচ্ছে আপনি শুধুমাত্র সংসদ দিয়ে করবেন, আর একটা হচ্ছে সংসদ প্লাস জনগণ। এই প্লাস জনগণের আইডিয়া থেকেই হচ্ছে রেফারেন্ডামটা আসছে। মোটা দাগে সংবিধান সংশোধন করবার উপায় হচ্ছে এদের আপনি ইলেকশন ম্যানিফেস্টো দিয়ে আপনি জনগণের মতামত নিয়ে আসবেন, অথবা সংবিধান সংশোধন করবার জন্য হচ্ছে সংসদ প্লাস গণভোটের আইডিয়া নিয়ে আপনি জনগণের কাছে যাবেন যে এইটা বিল আকারে সংসদ পাশ করেছে, জনগণ সম্মতি দিচ্ছে কিনা। এই প্রসেসটাই হচ্ছে মোটা দাগে গণভোট করা হচ্ছে। তবে আমাদের এখানে গণভোট যতবার সংশোধনী হয়েছে অতবার কিন্তু গণভোট হয় নাই। এবং আপনি দেখবেন যে যতগুলো গণভোট হয়েছে এর প্রত্যেকটার সাথেই আবার সংবিধান সংশোধনও হয়েছে, ব্যাপারটা এরকমও হয় নাই। ৭৭ সালেরটা আপনি দেখালেন, সেটা একান্তই একটা প্রসেসকে লিগালাইজ করবার জায়গা থেকে আসছে। ৮৫ সালেরটা দেখিয়েছেন একইভাবে হয়েছে। ৯১টা হচ্ছে মোটা দাগে জনগণের একটা সম্মতি জায়গা ছিল, কারণ স্বৈরাচার বিরোধী আন্দোলন হয়েছে, সে আন্দোলনে একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে যে নতুন রাষ্ট্র কাঠামোতে আমরা এগুলো করতে চাই, প্রেসিডেন্সিয়াল ফরম্যাট থেকে আমরা প্রধানমন্ত্রীর শাসনে আসব। এই প্রসেসগুলো তখন আপনার গণভোটের মাধ্যমে করা হয়েছে এবং এটাই সবচেয়ে অ্যাকসেপ্টেবল রেফারেন্ডাম বলে ধরে নেওয়া হয়। ফুয়াদ ভাই, আপনি আইনের মানুষ, মানে যদি বলি যে এই সংবিধান সংশোধনের ক্ষেত্রে বা এই বড় কোনো সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে মানে কোনটা ভালো? আপনি বললেন যে ইশতেহারের জনগণকে আগে থেকে জানিয়ে রাখা, ইশতেহারে রাখা, পরে সংসদে যারা জয়ী হবে, যারা সংসদ গঠন করবে তারা এটি করবে, আরেকটা বললেন গণভোট। মানে আপনার কাছে আইনের দিক থেকে মানে যেটিকে বলি আমরা জনগণের অভিপ্রায়, বা কোনটাকে বেশি সিদ্ধ কিংবা কোনটাকে বেটার মনে? দেখেন, ডিপেন্ড করছে যে আপনি আসলে কি ধরনের রাষ্ট্র বানাচ্ছেন। সুইজারল্যান্ডে দেখেন আপনার গণভোটটা হচ্ছে একেবারে প্রাত্যহিক একটা প্র্যাকটিস। এখানে আপনার ওরা ক্যান্টন বলে, আমরা যেটাকে জেলা বলি, সুইজারল্যান্ডে আপনার ২৭-২৮টার মতো ক্যান্টন আছে। এবং এই ক্যান্টনের মধ্যেও দেখবেন ধরেন ধূমপান পাবলিক প্লেসে করা যাবে কি যাবে না, এটা ধরেন একটা আইন করে ইংল্যান্ড কিভাবে করেছে আর সুইজারল্যান্ড কিভাবে করেছে মডেলটা দেখেন। ইংল্যান্ডের সংসদে আইন পাশ করেছে ধূমপান পাবলিক প্লেসে করা যাবে না, করে ৩ বছরের একটা ট্রানজিশন তারা নিয়েছে যে আগামী ৩ বছর আমি কন্টিনিউয়াসলি এটার ব্যাপারে ক্যাম্পেইন করব, জনগণকে বোঝাবো যেন সেটা না করে। সুইজারল্যান্ড এরকম একটা কাজ যদি করতে চায় তাহলে সেটা গণভোটে দিয়ে যাবে, যে সে এটা সংসদে শুধু আইন পাশ করবে না। তো এইটা ডিপেন্ড করতেছে, দুইটাই সিদ্ধ, দুইটাই যৌক্তিক। বাংলাদেশে কোনো যৌক্তিকতাই ফাংশন করছে না, কারণ এখানে রাষ্ট্র কাঠামো পরিচালনা যারা করছেন, রাজনীতি যারা করছেন, তারা সবাই খোকা বাবুর আচরণ করছেন দশকের পর দশক ধরে। তো এই জন্য হচ্ছে যে আপনি ইলেকশন ম্যানিফেস্টো দিয়ে করেন, শুধু সংসদ দিয়ে করেন, অথবা রেফারেন্ডামকে যোগ করে করেন, কোনোটাই ফাংশন করবে না যদি আপনি হাসিনার মতো একটা অথরিটেরিয়ান লোক এসে সব কিছু এলোমেলো করে দিতে পারবে না। ফুয়াদ ভাই, আমরা একটু স্বাগত জানিয়েছি, আমাদের সঙ্গে এই পর্যায়ে অনলাইনে যুক্ত হয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ভাই। কাজল ভাই, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি দূর থেকে যুক্ত হয়েছেন অনলাইনে আজকের ভোটের ট্রেনে। আমরা আজকে গণভোট নিয়ে আলোচনা করছি। কাজল ভাই, আপনার কাছে যাব, তার আগে ব্যারিস্টার ফুয়াদ, আপনার কাছে যেই সবশেষ যে প্রশ্নটা করতে চাই সেটা হলো যে এখন সংবিধান সংশোধনের অনেক আলোচনা আসছে, এই যে একটা সরকার এখন দায়িত্ব পালন করছে, সেই সরকারটি সংবিধানে নেই, তাদের কার্যক্রমের বৈধতার প্রশ্ন আসছে। এইগুলোর জন্য গণভোটের একটা দাবি রাজনীতির বিভিন্ন শিবির থেকে আসছে। আপনার কাছে কি মনে হয়, গণভোট হলে কি এটা ভালো হয়? দেখেন, একটা বিষয় হচ্ছে এই সরকারের ম্যান্ডেটটা হচ্ছে গণ অভ্যুত্থানের ম্যান্ডেট,
একটা সরকার অনেকগুলো প্রসেসের মধ্য দিয়ে ম্যান্ডেট নিতে পারে জনগণের। একটা ম্যান্ডেটের প্রসেস হচ্ছে যুদ্ধ। ৭১ সালের পরে ৭১ সালে যে আপনার আমাদের প্রতিবেশী রাষ্ট্রে ভারতে যে একটা অস্থায়ী সরকার গঠিত হয়েছে, সেই সরকারটার জন্য কি আমরা কোথায় ম্যান্ডেট পেয়েছি? কে ঠিক করেছে? যুদ্ধের মধ্য দিয়ে ম্যান্ডেট হয়েছে। শেখ মুজিব ফিরে আসলেন, সরকার গঠন করলেন। এই যে ১-২ বছর ৭৩-এর মার্চের আগে তো নির্বাচন হয়নি, তাহলে এই ১ বছর প্লাস দেশটা চললো কিসের ম্যান্ডেটে? এই প্রশ্ন তো আমরা তুলি নাই, কারণ হচ্ছে যুদ্ধ একটা ম্যান্ডেট দেয়। থার্ড হচ্ছে একটা ম্যান্ডেটের জায়গা হচ্ছে আপনার ভোট। ইলেকশনের মধ্য দিয়ে জনগণ ম্যান্ডেট দেয়, কিছু করা যাবে অথবা যাবে না। এরপরে আরেকটা ম্যান্ডেটের জায়গা হচ্ছে আপনার গণ অভ্যুত্থান। ২৪-এর গণ অভ্যুত্থান এই অন্তর্বর্তীকালীন সরকারকে অনেক ম্যান্ডেট দিয়েছে। নির্বাচন করবার ম্যান্ডেট দিয়েছে, সংস্কার করবার ম্যান্ডেট দিয়েছে, বিচার কিন্তু করবার সংবিধান ম্যান্ডেট দিয়েছে। ম্যান্ডেট দিয়েছে। সংবিধান তো নাই, সংবিধান আসে কোত্থেকে? এই সরকারটা তো গঠিত হয়েছে আপনার যুদ্ধের মানে গণ অভ্যুত্থানের একটা ম্যান্ডেট দিয়ে গঠিত হয়েছে। আমাদের সংবিধানে কোথায় বলা ছিল যে প্রফেসর ইউনূস এসে এরকম একটা সরকার প্রধান হতে পারবেন? কোথায় বলা ছিল? কোথাও বলা ছিল না। এটা 106 এর একটা মানে অপ্রয়োজনীয় রেফারেন্স মানে নেওয়া আপনারা হয়েছে। তো আপনি আইনের ছাত্র, শিক্ষক, নেতা, এখন রাজনীতি করেন, কিন্তু এখন কি কোনো কিছু কি সংবিধানের বাইরে চলছে? আপনি সংবিধান নাই কিসের প্রচুর। ভিত্তিতে আমি বলছেন? আপনাকে বলছি মানে আমার দেখাতে, আমার স্টাডিতে দেখলাম প্রায় ৪৩ থেকে ৫০টা প্রভিশন অলরেডি আমরা মানে ব্যত্যয় করে ফেলেছি, মেনে নেই। এক্সাম্পল দিই আপনাকে। আইনে বলা আছে সরকার বাজেট পেশ করবে প্রতি বছর। বাজেটটা কোথায় পেশ হবে? সংসদে, এই বছর বাজেটটা কোথায় পেশ হয়েছে? টিভিতে, বিটিভিতে BTV ৪৫ মিনিটের বক্তব্যে বাজেট পেশ হয়েছে। আপনারা প্রশ্ন করেছেন এই সরকারের বাজেট দেবার এখতিয়ার আছে কিনা আদৌ? এই বাজেট বৈধ কিনা? সংবিধানে এবং বিভিন্ন আইনে বলে দেওয়া আছে ট্যাক্স উঠাবে কে, জনগণ যে কর দেয় কাকে দেবে? একটা নির্বাচিত সরকারকে, প্রতিষ্ঠানকে মানুষ ট্যাক্স দেয়। তাহলে এই সরকারের কি ট্যাক্স উঠানোর, ভ্যাট ইম্পোজ করার কি কোনো আছে, এখতিয়ার আছে? বাংলাদেশে এই যে যত ট্রান্সফার প্রমোশন হচ্ছে এটা কে করতে পারে? একটা নির্বাচিত সরকার করতে পারে। ডিসি বানানো, সচিব না, বানানো, এসি ফুয়াদ বানানো। ভাই, আমরা যদি তত্ত্বাবধায়ক সরকারের যে বিধানের কথা চিন্তা করি, তো তাদের তো এই নির্বাহী ক্ষমতা দেয়া আছে রেগুলার। এটা তত্ত্বাবধায়ক সরকার না তো। তত্ত্বাবধায়ক সরকারের ম্যান্ডেট ভেরি লিমিটেড টু ইলেকশন। ওটা আইনে বলে দেওয়া আছে এবং আমরা এই ঐকমত্য কমিশনেও যা করেছি ওখানে এটা পরিষ্কার করে বলা ফুয়াদ হয়েছে। ভাই, তার মানে আপনি বলতে চাইছেন যে সংবিধান সংশোধনের মতো মানে ক্ষমতাও এই সরকারের আছে? সংবিধান ফেলে ফেলে দিয়েছে গণ অভ্যুত্থান। আমরা যে ঐকমত্য কমিশনে মানুষগুলো বসলাম, আমরা আসলে কারা? আমরা এই বর্তমান সংশোধনের আর্টিকেল 7A, B, C, D তে আমরা সবাই রাষ্ট্রদ্রোহিতার আসামি। আমাদের এখন আমাদের মৃত্যুদণ্ড হতে পারে। কাজল ভাই কদিন পরে হয়তো এমনও হইতে পারে যে উনি আমাদের মৃত্যুদণ্ডের জন্য একটা প্লিডিংও করবেন, এরকম হইতে পারে। উনি অ্যাজ এ লয়ার এটা করতে পারবেন যদি এই আর্টিকেল 7A, B, C থাকে। তাহলে আমরা এই সংশোধন, এই সংবিধানকে ফেলে দিয়েই তো ঐকমত্য কমিশন করেছি, জুলাই ঘোষণাপত্র করেছি, জুলাই সনদের খসড়াগুলো আজকে সব রাজনৈতিক দলগুলোকে দেওয়া হয়েছে। অতএব এই সংবিধানটাকে আপনার এটা প্র্যাকটিক্যালি নাই, ডিফেক্টও নাই। অতএব এই ম্যান্ডেট এখানে আছে। অন্তর্বর্তীকালীন সরকার গণ অভ্যুত্থানে করে যেটা আসছে, এইরকম সংশোধনী করা, বানানো, রাখা, ফেলে দেওয়া সব কিছুর এখতিয়ার এই সরকারের আছে। কাজল ভাই, আপনি নিশ্চয়ই শুনছিলেন যে সরকারের অনেক ক্ষমতার কথা বলছিলেন ফুয়াদ ভাই। আপনি কি ব্যাখ্যা দেবেন আইনের দৃষ্টিকোণ থেকে? দেখুন, ফুয়াদ তো অনেক ভালো বলেন এবং রাজনৈতিক ভাবে রাজনৈতিক বক্তব্য দিবেন, এটা খুব স্বাভাবিক। এট দ্য সেম টাইম উনি আইনজীবী এবং আইনের ভাষায় কথা বলবেন। কিন্তু তবে আমার কাছে মনে হয়েছে একজন আইনজীবীকে ছাপিয়ে উনি একটা রাজনৈতিকভাবেই যে সমস্ত বিষয়গুলো ওনার রাজনৈতিক দলের যে স্ট্যান্ড, সেই অনুযায়ী তিনি কথা বলছেন এবং এটা আমি কোনো দোষের কিছু দেখি না। ওনার যে ১ম যে কথা সংবিধান নেই, সংবিধান ছুঁড়ে ফেলে দিতে হবে, আমি এটার সঙ্গে দ্বিমত পোষণ করি। সংবিধান আছে এবং সংবিধানের কাজ দিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে এবং এই অন্তর্বর্তীকালীন সরকার সাংবিধানিক কাঠামোর মধ্যেই কাজ করছে। সুতরাং সংবিধান নেই, সংবিধানের কোনো কাজ হচ্ছে না, কোনো কিছু হচ্ছে না। কিছু ব্যত্যয় তো অবশ্যই ঘটেছে। ব্যত্যয়টি হয়েছে এমন যে কারণ বাংলাদেশে ৫ই আগস্ট ২০২৪ যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান হয়েছে, এমনটি তো বাংলাদেশে কখনো হয়নি। বাংলাদেশেও কিন্তু ইতিপূর্বে কিন্তু অভ্যুত্থানের মাধ্যমে রাষ্ট্র সরকার পরিবর্তন হয়েছে। যেমন এরশাদের পতনের সময় যদি আমরা বলি, তখনও কিন্তু তখন কিন্তু একটা কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক এর মধ্যে, একটা প্রসেসের মধ্যে কিন্তু এরশাদের ক্ষমতা থেকে পদত্যাগ, ভাইস চেয়ারম্যান প্রেসিডেন্টের কাছে ক্ষমতা দেওয়া, এরকম একটা সাংবিধানিক কাঠামোর মধ্যে দিয়ে হয়েছে।
পরবর্তীতে সাংবিধানিক সংস্কারের মাধ্যমে কিংবা সাংবিধানিক সংশোধনের মাধ্যমে যে কাজটি হয়েছে সেটি হচ্ছে যে রাষ্ট্রপতি শাসিত সরকার থেকে আমরা পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে গেলাম। কিন্তু পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে আপনার প্রধানমন্ত্রীর আগে যে একটা রাষ্ট্রপতি শাসিত সরকারে যে একটা একজন প্রধানমন্ত্রীর সঙ্গে উপপ্রধানমন্ত্রী থাকতো তেমন বিধান কিন্তু আমরা সংবিধানে পরবর্তীতে আমরা রাখিনি। না থাকার কারণে যেটা হয়েছে যে কোনো ব্যক্তির কোনো সাবস্টিটিউট তৈরি হয়নি। মানে এবং এটা আমি বলব যে আমাদের সাংবিধানিক প্রক্রিয়ার মধ্য দিয়েই সর্বময় ক্ষমতার অধিকারী একজন ব্যক্তিকে দিয়ে যাকে প্রধানমন্ত্রী হিসেবে আমরা চিহ্নিত করে থাকি, তাকে দিয়ে আল্টিমেটলি পুরা সমস্ত কিছুর ক্ষমতার কেন্দ্রবিন্দুতে পরিণত করেছি। এটা আমাদের সাংবিধানিক ভুল এবং আমি মনে করি যে আমাদের সাংবিধানিক এবং আমাদের সংবিধানে যারা প্রণয়ন করেছেন কিংবা পরবর্তী যারা সংবিধান সংশোধন করেছেন, তাদের একটা ঐতিহাসিক ভুল আমি হিসেবে মনে করি। আর যে বিষয়টি আমি আপনাকে বলতে পারি এখন যদি আপনি আমাকে ১ম এ গণভোটের কথা বলতে চান, গণভোট তো সাংবিধানিক একটা প্রক্রিয়া। ইতিমধ্যেই ঐকমত্য কমিশনের বিভিন্ন রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে কিছু, কিছু বিষয়ে ঐকমত সৃষ্টি হয়েছে। গণভোট এমন একটি বিষয় যে কিছু বেসিক জিনিসের মধ্যে গণভোটের বিধানটা রাখবে যেটি পঞ্চদশ সংশোধনের মাধ্যমে সেটা মূলত একেবারে উঠিয়ে দেওয়া হয়েছিল বিগত হাসিনা সরকারের আমলে। যেমনটি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা একেবারেই ধূলিসাৎ করা হয়েছিল, তেমনি পঞ্চদশ সংশোধনের মাধ্যমে আসলে আমাদের সংবিধানকে একটা আওয়ামী লীগের রাজনৈতিক দলিলে রূপান্তর করা হয়েছিল। তো সেখান থেকে উত্তরণের জন্যই তো কাজল ভাই, এই কাজল ভাই, সমস্ত ঐকমত্য কমিশন। গণভোটের আলোচনাটা আমরা করি। আপনি যে মানে বললেন যে সংবিধান মেনে চলছে, ব্যারিস্টার ফুয়াদ যেটি বললেন যে একই সঙ্গে সংবিধান মানা এবং একই সঙ্গে সংবিধান লঙ্ঘন করা, এই দুইটা বিষয় আসলে একই সঙ্গে কি চলতে পারে? ওনার যুক্তি না, হলো না, যে আমি এরই মধ্যে আপনাকে সংবিধানের আপনাকে মানে ৪২টি ধারা সরকার লঙ্ঘন করে ফেলেছে এবং ৭-এর ক খর কথা বলছিল যে সেইখানে তো মানে আপনারা অনেকে রাষ্ট্রদ্রোহী এরই মধ্যে। কাজল ভাইকে দু একটা মিটিং এ গেছে কিন্তু না, উনিও রাষ্ট্রদ্রোহী মামলার আসামি কিন্তু। না, আমি যতটুকু বলতে চাই শোনেন, একটা যে কথা সত্যি এই কারণে ঐকমত্য কমিশনে যে বারংবার মিটিং করছে, রাজনৈতিক দলের সঙ্গে মতামত গ্রহণ করছেন, সেটা তো আগামী দিনে সংবিধানকে এই ধরনের বিধানগুলো থেকে মুক্ত করে সংবিধানকে যুগোপযোগী করা এবং মানুষের কল্যাণে ব্যবহার করা। সুতরাং ফুয়াদের যে আশঙ্কা আছে সেই আশঙ্কার জায়গাটা কিন্তু আমাদের আর্টিকেলের 7 ক আমার মনে হয় সেখান থেকে সে আশঙ্কার জায়গাটি বলছে। কিন্তু একথাও সত্যি যে বাংলাদেশে এমন কোনদিন রাজনৈতিক পরিস্থিতি সৃষ্টি হয়নি যেখানে প্রধানমন্ত্রী থেকে শুরু করে বাংলাদেশের সমস্ত মানুষ বাংলাদেশ থেকে পলায়ন করেছে এবং একটা রাষ্ট্রের মধ্যে একটা ভ্যাকুয়াম সৃষ্টি হয়েছে, একটা শূন্যতা সৃষ্টি হয়েছে, রাষ্ট্র কাঠামো রাষ্ট্র পরিচালনার শূন্যতা সৃষ্টি হয়েছে। এবং সেই ক্ষেত্রে আমি মনে করি কিছুটা সাংবিধানিক বিধান মেনে আমাদের সংবিধানের ১০৬ সুপ্রিম কোর্টের যে উপদেশমূলক যে এখতিয়ার সেটাকে ব্যবহার করে রাষ্ট্রপতি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছেন। এবং এই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করার মাধ্যমে যে এটাকে একেবারে সংবিধানের বাইরে চলে গেছে আমি তেমনটি বলতে নারাজ। কারণ আমরা সবাই জানি যে আসলে একটা প্রয়োজনে হ্যাঁ, সময়ের প্রয়োজনে অনেক সময় হাইকোর্টের একটা রেফারেন্স নিয়েছে ১০৬ অনুসারে এবং তারপর রাষ্ট্রপতি এটার অনুমোদন দিয়েছে। এই বিষয়গুলো নিয়েছে রাষ্ট্রপতি যে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে তিনি পালিয়ে গেছেন, এখন পার্লামেন্ট নাই, এমন একটা পরিস্থিতিতে বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার জন্য তিনি একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে পারেন কিনা এই মর্মে একটি মতামত নিয়েছে এবং যে ব্যাপারে সুপ্রিম কোর্টের মতামত পজিটিভ যে হ্যাঁ এমন একটা পরিস্থিতিতে আপনি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে পারেন। তার পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। আরেকটি জিনিস খেয়াল করে দেখবেন, আমি সবসময় প্রথম দিন থেকে বলছি এই সরকার যদি কেউ বলা হয় সাংবিধানিক প্রক্রিয়ার মধ্যে, আমি বলছি তো না, সাংবিধানিক প্রক্রিয়ার মাধ্যমে এই সরকার গঠিত হয়নি, কিন্তু কিছুটা সাংবিধানিক প্রক্রিয়ার মধ্যে অধিকাংশ ক্ষেত্রে সাংবিধানিক প্রক্রিয়ার মধ্যে সরকার পরিচালিত হচ্ছে। যেমন রাষ্ট্রের অন্যান্য সমস্ত অর্গান, আমি একথা অবশ্যই মনে করি যে আইনসভা এই মুহূর্তে ফাংশনাল না, কারণ পার্লামেন্ট নেই, স্পিকার নেই, কিন্তু জুডিশিয়ারি কিন্তু ফাংশনাল এবং জুডিশিয়ারি নতুন প্রধান বিচারপতি শপথ নিয়েছেন, অন্যান্য বিচারপতিরা শপথ নিয়েছেন, নতুন বিচারপতি নিয়োগ হয়েছে এবং সবচেয়ে বড় কথা রাষ্ট্রপতির যে অর্ডিন্যান্স মেকিং যে পাওয়ার, এখন যে এই রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে সরকারের তো যেহেতু পার্লামেন্ট নাই, সুতরাং সরকারের একমাত্র অস্ত্র হচ্ছে সংবিধান সম্মতভাবে অর্ডিন্যান্স জারি করা, অধ্যাদেশ জারি করা এবং রাষ্ট্রপতি কিন্তু একের পর এক অধ্যাদেশ জারি করছেন এবং অনেক আইন সংশোধনী হয়েছে। ফোয়াদের কথাটাকে আমি যদি একটু ভাবে যদি ব্যাখ্যা করি, যত সহজভাবে বলা যায় যে কোনো কিছু নাই এমনটি নাই। আপনি খেয়াল করে দেখেন মাগুরার আসিয়া নামে একটা মেয়ে ধর্ষিত হলো, পরবর্তীতে সে খুন হলো, মৃত্যুর মুখোমুখি পড়লো। সেক্ষেত্রে কিন্তু এই অর্ডিন্যান্সের মাধ্যমে কিন্তু নারী এবং শিশু আইন কিন্তু সংশোধন করা হয়েছে এবং তার মাধ্যমে দ্রুত বিচার সুনিশ্চিত করা তার মানে হয়েছে। তার মাধ্যমে বিচার চলছে। কাজল ভাই, আপনি সঙ্গেই থাকুন, আমরা একটু বিরতিতে যাচ্ছি, আমরা আরো আলোচনা করব গণভোট, সংবিধান এবং এই সরকারের ক্ষমতা নিয়ে। দর্শক দেখছেন ভোটের ট্রেন, এ পর্যায়ে যাচ্ছে একটি বিরতিতে। RICL TMX, যুগের পর যুগ
স্থাপনা থাকে মজবুত। VRM প্রযুক্তির RICL GMX রড। বিরতির পর স্বাগত, দেখছেন ভোটের ট্রেন। আজ স্টুডিওতে আমাদের সঙ্গে আছেন দুইজন রাজনীতিক। আমরা আলোচনা করছি গণভোট নিয়ে। আমরা এই আলোচনায় যাব, তার আগে চলুন দেখে নেই গণভোট নিয়ে জনতার মতামত। কিশোরগঞ্জে তৃণমূল মানুষের সঙ্গে গণভোট নিয়ে কথা বলেছেন আমাদের সহকর্মী ইমরুল কায়েস। ঐকমত্য কমিশনের বেশ কিছু সংস্কার প্রস্তাব নিয়ে তৈরি হয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সেই সংস্কারগুলো কিভাবে প্রণয়ন হবে? রাজনৈতিক ঐকমত, সংসদীয় ব্যবস্থা নাকি গণভোট? তা নিয়ে জানবো সাধারণ মানুষের ভাবনা। জনগণের ম্যান্ডেট নিয়ে গণভোট হলে রাজনৈতিক দলগুলো আর দেশের সংস্কারের বিরোধিতা করতে পারবে না, বা তাদের নিজের যে স্বার্থ, ওই স্বার্থের জন্য কোনো সংস্কারের বিরোধিতা করতে পারবে না। গণভোটের দরকার, গণভোট না হইলে তো হইতো না, বুঝলেন না? একটা সরকার আইতে গেলে জনগণের মতামত লাগবেই। নির্বাচনের আগে আসলে গণভোটের তেমন প্রয়োজন নাই। আগে নির্বাচন হলে তারপর নির্বাচিত সংস্কার জুলাই সনদে যেগুলো আছে ওইগুলো বাস্তবায়ন করলে হবে। যেই দল আসছে আগে দলের কাজ করছে, জনগণের কাজটা পরে আসতেছে। সেই ক্ষেত্রে এখন আমার মনে হয় যে গণভোটের মাধ্যমে সংস্কার হোক, হওয়ার পরে নির্বাচন হোক। জনগণ যে ভোট দিবে সেই ভোটের মাধ্যমে নিশ্চিত হবে পরবর্তী সরকারকে হবে এবং সম্পূর্ণ সংস্কারের কাজ তারাই করবে। আমরা সাধারণ মানুষের ক্ষমতা নয়, সাধারণ মানুষের ক্ষমতা বাড়াইতে হবে। গণভোটের মধ্যে আইন পাস করবো, আমরা জনগণের ভোট নিয়ে সব কিছু করবো। আমরা চাই গণভোটের মাধ্যমে আইন পাস হোক। দেশে একটা সরকার, স্থায়ী একটা সরকার হইলে এর ভিতরে সংস্কার করাটা আরো সহজ হবে। সংস্কার নিয়ে জনগণের মাঝে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও তারা চান একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। মশিউর কায়েস, এখন কিশোরগঞ্জ। আমরা কিশোরগঞ্জ থেকে জনতা, তৃণমূল মানুষেরা, আপনারা যাদেরকে নিয়ে রাজনীতি করেন, তারা এই গণভোট ইস্যুতে কথা বলছিল। আমরা গণভোট নিয়ে তো কথা বলবো, আমরা সংবিধান, সরকারের ক্ষমতা, এগুলো নিয়েও কথা বলছিলাম। কাজল ভাই বলছিল যে আপনার বক্তব্যটা একটু পলিটিক্যাল রেটরিক হয়ে যাচ্ছে, মানে যতটা না আইনজীবী স্বরূপ তার থেকে বেশি রাজনীতিক। সংবিধানের ব্যাপারে তিনি যা বললো, আসলে কি সংবিধান আছে? আমি তো বললাম আর কি যে কোনো গণ অভ্যুত্থান হয়ে গেলে পরে সংবিধান থাকে না, প্র্যাকটিক্যালি থাকে না। তাহলে আমরা কিসের ভিত্তিতে সাংবিধানিক বিভিন্ন ধারা অথবা কিসের ভিত্তিতে প্র্যাকটিস হচ্ছে? প্রেসিডেন্স আকারে প্র্যাকটিস হচ্ছে। এক্সিস্টিং যে প্র্যাকটিসগুলো আছে, প্রেসিডেন্স আছে, যেই ধারাগুলো ম্যান্ডেটকে সাপোর্ট করে, কনফর্মিটি আছে, এই ম্যান্ডেটের পক্ষে এই প্রভিশনগুলো কাজে লাগানো হচ্ছে। দেখেন, এক্সাম্পল দিয়ে আইনে বলে দেওয়া আছে নির্বাচন একটা সংসদ 5 বছরের জন্য গঠিত হবে। তাহলে বাংলাদেশে একটা ডামি নির্বাচনের মাধ্যমে তো হইলেও 2024 সালে একটা সংসদ গঠিত হয়েছে, একটা নির্বাচন হয়েছে। তাহলে যদি কনস্টিটিউশনের মধ্যে আমরা ফিরে যাই, মনে করি যে সংবিধান আছে, 106-এর অধীনে ওই রেফারেন্স দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, তাহলে 2029-এর জানুয়ারির আগে নির্বাচনের দাবি আমরা কেন করছি? আমরা কেন বারবার প্রফেসর ইউনূসকে সকল রাজনৈতিক দল বাধ্য করছে ইলেকশনের মাস দেন, দিন দেন, সপ্তাহ দেন, তারিখ ঘোষণা করেন, শিডিউল ঘোষণা করেন, দৃশ্যমান রোডম্যাপ দেন? এই কথাগুলো কেন বলা হচ্ছে? কিসের ভিত্তিতে বলা হচ্ছে? এটা বলার কোনো সাংবিধানিক তো বেজ নাই। সংবিধানই যদি থাকে তাহলে 29-এর আগে কোনো নির্বাচন হওয়ার কোনো সুযোগ নাই। তাহলে আমরা নির্বাচন চাচ্ছি কিসের ভিত্তিতে? নির্বাচন চাচ্ছি গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার ভিত্তিতে। আমরা নির্বাচন চাচ্ছি হচ্ছে জুলাই সনদের অধীনে চাচ্ছি যে এইটা বাস্তবায়ন করবার জন্য কাছাকাছি দ্রুততম সময়ে নির্বাচন হবে এবং নির্বাচিত প্রতিনিধিরা এগুলো বাস্তবায়ন করবেন। অতএব নির্বাচনও চাওয়া সম্ভব না যারা বিশ্বাস করে যে সংবিধান এখনো আছে। কিন্তু জুলাই সনদের কথা আপনি বলছেন, জুলাই সনদে তো সবাই, ধরেন আমরা যদি ধরেই নেই যে পলিটিক্যাল পার্টিসগুলো মানুষদের নিয়ে রাজনীতি করে, তারা মানুষের প্রতিনিধি, অর্থাৎ তাদের মত মানে জনতার মত, সেটা যদি ধরেও নেই, সেখানেও তো আমরা যেটি দেখছি নোট অফ ডিসেন্ট, মানে মত দ্বিমত সহ করে এই ঐকমত্য কমিশন একটা সিদ্ধান্ত দিয়েছে। তাহলে এখান থেকে সমাধানের পথ কি হবে? মানে সমাধান যেটা প্রস্তাব করা হয়েছে সেটা হচ্ছে যে যেগুলোতে সবাই একমত হয়ে গেছে সেগুলো হচ্ছে সংসদ, নির্বাচিত সংসদ 2 বছরের মধ্যে বাস্তবায়ন করবে। আর যেগুলোর ব্যাপারে দ্বিমত আছে তারা হচ্ছে জনগণের কাছে ম্যান্ডেট নিয়ে আসবে। এখন যার দ্বিমত আছে, ধরেন বিএনপির XYZ এর ব্যাপারে দ্বিমত আছে, এখন বিএনপিটা নিয়ে জনগণের কাছে যাবে, ম্যান্ডেট নেবে যে আমি চাই এটা হবে না, এটা হওয়ার দরকার নাই। জনগণ যদি তাকে ভোট দিয়ে বানায় তুলে তো সে ম্যান্ডেট নিয়ে আসছে। এখন এই প্রসেসে হচ্ছে এটা একমত হয়েছে সনদ, কিন্তু সনদের বাস্তবায়ন প্রক্রিয়া, সময়, লিগাল স্ট্যাটাস, এগুলো নিয়ে সিরিয়াস বিতর্ক বাকি আছে।
কমিশন যেটা খুব সহজে ফিল করছে যে আমি একটা খসড়া রাজনৈতিক দলগুলোর অফিসে অফিসে পাঠিয়ে দিলাম আর সবাই এসে এসে এখানে স্বাক্ষর করে যাবে, বাস্তবতাটা একদমই সেখানে নাই। কারণ বাস্তবায়নের যে ওয়াদা দেয়া আছে, এই ওয়াদাপত্রটা এনফোর্স হবে কিভাবে? এটা মানে শুধু কি জেন্টলম্যান এগ্রিমেন্ট, কিছু ভদ্র মানুষরা মিলে একমত হলো? তো ভদ্র মানুষরা মিলে তো অনেক কিছুতে একমত হয়েছিল, একমত হওয়া জিনিসগুলো বাস্তবায়ন হয়নি। তো 90-এ যখন স্বৈরাচার বিরোধী আন্দোলন সফল হলো, 3 জোটের তো 30-এর উপরে ওয়াদা ছিল জাতির কাছে, কই তারা তো সবাই মিলে সরকারে ছিল, বাস্তবায়ন করে নাই। তো 111-এর সরকারের সময় দেখলাম যে সোকল্ড আওয়ামী লীগের দিন বদলের সনদ নামে ম্যানিফেস্টো করলো, ডক্টর আকবর আলী খানকে দিয়ে সংস্কারের যে প্রস্তাবনা তৈরি করা হয়েছিল 100-র উপরে, আওয়ামী লীগের শুধুমাত্র 23টা র্যাটিফাই করেছে, বাকিগুলো তো র্যাটিফাই করে নাই। তাহলে প্রশ্ন হচ্ছে, রাজনৈতিক দলের ঐতিহাসিক আচরণের ব্যাপারে তো আমাদের মধ্যে যথেষ্ট সন্দেহ আছে। তাই জুলাই সনদের ব্যাপারে শুধু যেগুলো একমত হয়েছি সেইটার খসড়াটা দেয়াটাই এনাফ না। এটা একটা ওয়াদাপত্র হওয়ার জন্য এত সময় জাতির নষ্ট করবার না প্রয়োজন ছিল? ফুয়াদ ভাই, একমত হয়েছে দ্বিকক্ষ পার্লামেন্টের ব্যাপারে, ঐকমত্য কমিশন এভাবে দ্বিমতের সাথে একমত হয়েছে। দ্বিমতের সাথে বিএনপির এখানে উচ্চকক্ষের নির্বাচন পদ্ধতি নিয়ে বরং নোট অফ ডিসেন্ট আছে, তারা উচ্চকক্ষ চায়। এইটা কি এই সামনের ইলেকশনটা হবে নাকি এই যারা ক্ষমতায় আসবে, বিএনপি চলে আসে, মনে করা হচ্ছে যে বিএনপি আসবে বারে বারে, তো তারা 2 বছরের পর এটা বাস্তবায়ন করবে, তো তখন ওই উচ্চকক্ষটা কেমন হবে? নাকি এর পরের সরকার করবে? আপনি যে বললেন যে যেগুলো ঐকমত্য হয়েছে সেগুলো এখনই বাস্তবায়ন, যেটাতে কিছু কিছু জায়গাতে আছে দেখবেন শতভাগ ঐকমত্য হয়ে গেছে। ধরুন অনুচ্ছেদ 70-এর ব্যাপারে বিএনপির 2টা ইস্যুতে দ্বিমত আছে, 2টা ইস্যুতে একমত মানে তারা যোগ করতে চায় আরো। হ্যাঁ, তো তাহলে যে 2টা বিষয়ে আমরা সবাই একমত হয়েছি, সেইটা কেন 26-এর সংসদ থেকে বাস্তবায়ন হবে না? এটা এখন থেকে বাস্তবায়নের ব্যাপারে আমরা একমত হয়ে যাই, কেন আগামী সংসদ 2 বছরের ভিতরে এটা করবে, 2031-এর সংসদে গিয়ে বাস্তবায়ন করতে হবে? প্রয়োজন নাই তো। না, কিন্তু ঐকমত্য কমিশন তো বলছে যে পরের সংসদ করবে সবগুলো বিষয়ই পরবর্তী 2 বছরে বাস্তবায়ন করবে। সনদে তো এটাই লেখা ছিল প্রথমত। তারা প্রস্তাব করেছে এটা, কিন্তু অধিকাংশ রাজনৈতিক দল এই প্রস্তাবের সাথে একমত না। তারা চাচ্ছে যেগুলো সবাই আমরা একমত হয়েছি সেটা এখনই বাস্তবায়ন হওয়া দরকার, স্বাক্ষরের দিন থেকে বাস্তবায়ন শুরু হতে হবে। যেমন ধরেন, যদি আমরা বলছি যে মিনিমাম রাজনৈতিক দলগুলো 5% সিটে সরাসরি মেয়েদেরকে নমিনেশন দেওয়ার জন্য চেষ্টা করবে, সেটা আমি 2031-এর সংসদে কেন বাস্তবায়ন করতে যাব? সেটা কেন 2026-এর সংসদে বাস্তবায়ন হবে না? এই জিনিসটা তো সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে। সংবিধান নাই তো, এই জন্য তো বললাম সংবিধান থাকলে তো আপনি নির্বাচনই করার প্রয়োজন নাই 29শে জানুয়ারির আগে। আপনার তো বলছি যে সংবিধান নাই, সংবিধান থাকলে যদি তারা ধরে নিচ্ছে, তারা তো নির্বাচন ফেব্রুয়ারিতে এপ্রিলে চাইতে পারে না। আপনি বলতে চাইছেন যে এই সরকারের সেই ক্ষমতা আছে, একদম রাজনৈতিক দল কমিশন সবাই মিলে আমরা করতে পারবো এটা। কাজল ভাই, আপনি শুনছিলেন, ফুয়াদ ভাই একটা ইন্টারেস্টিং কথা বলেছে যে যদি সংবিধান মানতে হয় তাহলে পরে যে সরকারের পতন ঘটেছে সেই সরকারের মেয়াদ তো 24-এই তো শুরু করলো সরকারটা, তাই তো 24-এর জানুয়ারিতে। হ্যাঁ, তাহলে আরো 4 বছর আছে, মানে সে এইভাবে যুক্তি দেখাচ্ছে। না, প্রকারান্তরে ফুয়াদের এই কথা যদি গ্রহণ করা হয় তাহলে তো মাঝখানে আমাদের 2024-এর জুলাই আগস্টের গণ আন্দোলনকে অস্বীকার করা হবে। আমি মনে হয় অত বেশি ব্রডলি পলিটিক্যালি এই জিনিসটাকে মূল্যায়ন না করি, কারণ বাস্তবতাকেও আমাদেরকে মানতে হবে, এই যেমন বলছে সবকিছু আমরা মেনে নিই, তাহলে এটা এর ইনস্ট্রুমেন্টাল কি হবে, মানে আমি বলবো এর গ্রহণযোগ্যতা কি হবে? আলটিমেটলি সবকিছু সাংবিধানিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে করতে হবে। এবং আমার সবচেয়ে বড় কথা, ঐকমত্য কমিশনে যে সমস্ত রাজনৈতিক দলগুলো বিভিন্ন বিষয়ে ঐকমত্য পোষণ করেছেন, সেগুলো তো অবশ্যই কিছু কিছু ক্ষেত্রে কার্যকর করা যায়, যেগুলোকে সংবিধানের সংশোধনী লাগে না। আমি ফুয়াদের সঙ্গে আংশিক একমত যে দেখেন, যে সমস্ত বিষয়গুলো একমত হয়েছে, যেগুলো সংবিধান সংশোধনের প্রয়োজন হবে না, সেরকম তো এই সংস্কার ঐকমত্য কমিশন শুধুমাত্র সাংবিধানিক বিষয় আসা নিয়ে তো একমত হননি, আরো অনেক বিষয় একমত হয়েছেন, সেগুলো তো বাস্তবায়ন করা যেতে পারে। সেগুলো কাজল ভাই, এখানে আমি ছোট্ট করে একটু আপনার কাছে একটু জানতে চাই, যেটা ফুয়াদ ভাই বলছে যে এই সরকারের সেই শক্তি আছে, সেই ম্যান্ডেট কিংবা সেই যেটাকে বলে কনস্টিটিউয়েন্ট পাওয়ার আপনারা যেটাকে বলেন, সেটা আছে, যেই কারণে এই সাংবিধানিক বিষয়গুলো তারা এখন বাস্তবায়ন করতে পারে। এই গণঅভ্যুত্থান সেই শক্তি দিয়েছে, এই ব্যাপারে আপনি কি বলবেন? দেখুন, আমি প্রথম কথা হচ্ছে যে ফুয়াদের কথার সঙ্গে আমি রিপ্লাই দেওয়াচ্ছি, এবং আমি তো তার এই কনসেপ্টের সঙ্গেই একমত নই যে বাংলাদেশে কোনো সংবিধান নেই। তাহলে যদি না থেকে থাকে, তাহলে অন্তর্বর্তীকালীন সরকার ইউনূস সাহেবের কেন শপথ গ্রহণের প্রয়োজন পড়লো? এবং ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার অন্তর্বর্তীকালীন সরকার
অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে যে শপথটি গ্রহণ করেছেন সেই শপথটি গ্রহণ করেছেন যেটা ত্রয়োদশ সংশোধনের মাধ্যমে আমাদের সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার উপদেষ্টা যে শপথ নিতেন এবং উপদেষ্টা মন্ডলীর শপথ নিয়ে সেই শপথটি গ্রহণ করেছেন। তার মানে তারা তো একটা সাংবিধানিক কাঠামোর কাছাকাছি গিয়ে এটা রাষ্ট্র পরিচালনা করছেন। সুতরাং সংবিধানকে মেনে, ধরেন রাষ্ট্রপতি সম্পর্কে অনেক বিতর্ক, তাহলে রাষ্ট্রপতি কেন পরিবর্তন হচ্ছে না কিংবা রাষ্ট্রপতি কেন হচ্ছে না? রাষ্ট্রপতি তো সাংবিধানিক ভিত্তি হিসেবে তিনি আছেন। অন্যান্য সমস্ত প্রতিষ্ঠান যেগুলো আছে সেগুলো তো সাংবিধানিক ভিত্তির মধ্যে চলছে। আমি এর আগেই বলেছি আমাদের চিফ জাস্টিস আছেন, আমাদের মধ্যে এক ধরনের অনেকের মতামত হচ্ছে যে আমাদের সিনিয়র বিচারপতি, অভিজ্ঞ বিচারপতিদেরকে আরো কিছুদিন বিচার কার্যে নিযুক্ত রাখা। তো ফুয়াদ বলুক না যে আমাদের বর্তমান সংবিধানে বিচারপতিদের যে বয়সের যে সীমায় দেখা আমরা সব ঐক্যমত্য হয়ে এটাকে আরো কয়েক বছর পরে কই, সেটা তো সে বলতে পারছে না। এবং আমি জানি না কারণ বলতে পারছে না, কারণ হচ্ছে আলটিমেটলি এই প্রত্যেকটা জিনিস অন্তর্ভুক্ত করতে গেলে আমরা কাজল ভাই, আমাদের ফুয়াদ ভাইকে এই বিষয়টা জানবো আপনার কাছে। এখানে আমি যেটা জানতে চাই যে এই যে একটা বিতর্ক, এর একটা সমাধান কি গণভোট হতে পারে? যেভাবে 1977 সালে জিয়াউর রহমান তার যে সরকারটা, সেটার বৈধতা তো গণভোটের মাধ্যমে হইল, এই জায়গায় কি একটা সমাধান গণভোট হতে পারে? না, এটা দরকার হবে না। কেন বলি শুনেন, আমাদের সংবিধানের জরুরি এবং ক্রান্তিকালীন অবস্থা এটাকে মিটিগেট করার জন্য সংবিধানের মধ্যে আমাদের সংবিধানের 150 অনুচ্ছেদ আছে, সেটি সংশোধন লাগবে এবং সেটি সংশোধন করে আমাদের সংবিধানের মধ্যে চতুর্থ তফসিলের যে বিষয়টি আছে সেই বিষয়টির মধ্যে সংযুক্ত করা যেতে পারে। যেমন আপনি জুলাই ঘোষণাপত্র প্রধান উপদেষ্টা যেটি বলেছেন সেটি কিন্তু এই কথাই বলেছেন যে আমাদের সংবিধানের মধ্যে সাংবিধানিক কাঠামোর মধ্যে আনতে হবে। এবং একজন সাংবিধানিক ছাত্র হিসেবে আমি মনে করি যে আমাদের সংবিধানের বিদ্যমান সংবিধানের 150 অনুচ্ছেদ, সেই অনুচ্ছেদে রাখি বা না রাখি কিংবা প্রতিস্থাপন করি বা না করি, এমন একটি এইখানে একটা মানুষেরও তো একটা অবিশ্বাস আছে, রাজনৈতিক দলগুলোর মধ্যে বিতর্ক আছে। আপনার কথা স্পষ্ট। আবারও আপনার কাছে যাব কাজল ভাই, ব্যারিস্টার ফুয়াদ ভাই, আপনার কাছে যে প্রশ্নটা কথা বলি, আমি আপনাকে এই প্রসঙ্গে একটু কথা আমাকে বলতে দেন। জি শোনেন, ফুয়াদ রাজনৈতিক মাঠে যেভাবে কথা বলে, আপনার মিডিয়াতে যে কথা বলে, আমি যেহেতু আইন নিয়মিত চর্চা করি এবং সাংবিধানিক আইন সম্পর্কে আমার কিছুটা জ্ঞান আছে, সুতরাং আমি কিন্তু এই ল্যাঙ্গুয়েজে বলতে পারবো না। সুতরাং দর্শকের জন্য কোনো কারণে কনফিউজ মনে না করে, কারণ আমি একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে দিয়ে সাংবিধানিক প্রক্রিয়ার মধ্যে সাংবিধানিকভাবে আমাদের দেশটা পরিচালিত, সেটা আমার প্রত্যাশা। এই প্রত্যাশা জায়গা থেকে 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে তাদের যে স্পৃহা, তাদের যে আকাঙ্ক্ষা, সেটি একটা সাংবিধানিক প্রক্রিয়ার মধ্যে সেটি আসতে হবে। এবং সেটার একমাত্র মাধ্যম হচ্ছে যত দ্রুত সম্ভব নির্বাচন করা। সেই নির্বাচনের মাধ্যমে জুলাই আগস্ট স্পিরিটের রাজনৈতিক দল তারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবেন এবং তারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাওয়ার মাধ্যমে সাংবিধানিক সংশোধনের মাধ্যমে জনগণের এই আকাঙ্ক্ষা এবং অভিপ্রায়কে বাস্তবায়ন করতে হবে। কাজল ভাই স্পষ্ট। আমরা আবারও আপনার কাছে আসবো, একই প্রশ্ন আমরা ফুয়াদ ভাইয়ের কাছে নিয়ে যাব। ফুয়াদ ভাই, এই পর্যায়ে যাচ্ছি আরেকটি বিরতিতে। দর্শক দেখছেন ভোটের ট্রেন, যাচ্ছে আরেকটি বিরতিতে। বিরতির পর স্বাগত আরেকবার, দেখছেন ভোটের ট্রেন। আমরা আলোচনা করছি গণভোট নিয়ে। পর্বের আলোচনায় চলুন আগেই জেনে নিই যে ভোট নির্বাচন নিয়ে রাজনীতিকরা কি বক্তব্য দিলেন রাজনীতির মাঠে। সরকার বলেছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, সরকার সেই মোতাবেক নির্বাচন কমিশনকে প্রস্তুতি নিতে বলেছে, এটাই হচ্ছে সরকারের অবস্থান। এখনো পর্যন্ত নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে হওয়ার জন্য নির্বাচন কমিশনকে বলা হয়েছে এবং ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। এদেশের মালিকানার একমাত্র দাবিদার এই দেশের সকল নাগরিক। এই সত্যটাকে যদি আমরা প্রতিষ্ঠিত করতে চাই তাহলে মানুষের ভোটাধিকারের প্রশ্নে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বাক স্বাধীনতার পক্ষে একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের পক্ষে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। অর্থাৎ একটি অ্যাকাউন্টেবল অবস্থা দেশে তৈরি করা একান্তই প্রয়োজন। আজকে এই সরকার যদি কোনো একটি নির্দিষ্ট দলের চাপ কিংবা তাপে হেলে পড়ে যায়, আমরা এটা মেনে নেব না এবং হতেও দেব না। প্রায়োগিক দিকগুলো কিভাবে বাস্তবায়ন করা হবে, এই বিষয়টাতে নিশ্চয়তা যাতে ঐক্যমত্য কমিশন থেকে আসে, সে কথাটা কিন্তু কমিশনে আমরা বারবার বলেছি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কমিশন আমাদের কাছে যখন প্রথম ড্রাফটটা দিলেন, সেই ড্রাফটে বাস্তবায়নের বিষয় নিয়ে একটা দীর্ঘ সূত্রিতার আলাপ আমরা সেই ড্রাফটের মধ্যে খেয়াল করেছি। দেশ এবং বিদেশ দেখুক, আইনি ভিত্তি না দিয়ে বিদ্যমান কাঠামোতে নির্বাচন হলে আরেকটা হাসিনার জন্ম হবে, আরেকটা ফ্যাসিবাদের জন্ম হবে।
দর্শক, আজকে আমরা কথা বলছি গণভোট নিয়ে। গণভোট বিতর্কের যুক্তি ব্যাখ্যা যোগ করতে আজকের ভোটের ট্রেনের স্টুডিওতে আছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার মোহাম্মদ আসাদুজ্জামান ফুয়াদ, এবং অনলাইনে ধানমন্ডি থেকে যুক্ত হয়েছেন বিএনপি নেতা এবং সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। আপনাদের সবাইকে আরেকবার স্বাগত। আমরা একদম শেষ প্রান্তে আছি। ফুয়াদ ভাই, কাজল ভাই অনেক কথা বলেছে, আর আজকে আমরা যে বিষয়টা নির্ধারণ করেছিলাম যে গণভোট, আমাদের যেটা মনে হচ্ছে যে এই বিশেষজ্ঞদের সঙ্গেও তো আমরা আগে কথা বলেছি যে এই যে বিতর্ক, মানে কিভাবে বাস্তবায়নটা হবে, এখানে যে গণভোটে যাওয়াটা একটা ভালো ব্যাপার। দেখেন, এই সনদে এবং ঐকমত্য কমিশনে আমরা যেই সব বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলো একমত হয়েছি, বাস্তবায়নের প্রক্রিয়া অনেকগুলো হতে পারে। একটা হচ্ছে যে এখনই অর্ডিন্যান্স জারি করে দেবে রাজনৈতিক দলগুলো, যেগুলোতে একমত হয়ে গেছে সবাই, সেখানে অর্ডিন্যান্স জারি করে দিতে পারে একটা অপশন। দ্বিতীয়ত হচ্ছে যে, এবং এটা সেটার ওয়াদা থাকবে, নেক্সট যে গভর্নমেন্ট ফর্ম করবে পার্লামেন্ট এগুলোকে র্যাটিফাই করবে। এবং গণভোটের প্রশ্নটা এখন এই মুহূর্তে ক্যাওটিক হয়ে যেতে পারে, কারণ হচ্ছে যে এখানে একমত এবং দ্বিমতের অনেকগুলো আলোচনা আছে। সেক্ষেত্রে আপনি প্রশ্ন ফ্রেমিংটা গণভোটে হইলে খুব সিম্পল প্রশ্ন ফ্রেম করতে হয়, যে ধরেন এই সংবিধানের সংশোধনের এই বিষয়টার ব্যাপারে আপনি একমত কি একমত না। সেখানে হয়তো একটা প্রস্তাব আসতে পারে, সিম্পলি জুলাই সনদের ব্যাপারে আপনারা একমত কি একমত না, এই প্রশ্ন যেতে পারে। কিন্তু আমি মনে করছি যে ঐতিহাসিক অভিজ্ঞতা থেকে সবচেয়ে প্র্যাগম্যাটিক অপশন হবে জুলাই সনদটাকে যদি আপনার প্রোক্লামেশন আকারে, ফরমান আকারে অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করে দেয়, সিম্পলি যেভাবে ঘোষণাপত্র ঘোষণা করেছে। কিন্তু এই ভবিষ্যতে এগুলো আদালতে চ্যালেঞ্জ হবে না? সেটার আদালতকে এই জন্য হচ্ছে এইটাতে জুলাই সনদকে লিগ্যাল স্ট্যাটাস দিতে হবে, যে আগামী দিনের কোনো আইন, কোনো কনস্টিটিউশনাল প্রভিশনকে ব্যবহার করে গণ অভ্যুত্থানের এই যে ইনস্ট্রুমেন্ট আছে, এই আলোচনাটার ঐক্যমতের যে দলিল আছে, এই সনদটাকে চ্যালেঞ্জ করা যাবে না। আমরা কি কখনো বাংলাদেশের আদালতে ৭১-এর ঘোষণাপত্র চ্যালেঞ্জ করেছি? কেউ করে নাই। কারণ হচ্ছে এইটা হচ্ছে আমাদের ঐতিহাসিক একত্রিত হওয়া সম্মিলিত একটা ঘোষণাপত্র। অতএব এইখানেও গণ অভ্যুত্থানের সকল পক্ষ যেহেতু একমত হয়ে গেছে, এইটাকে আদালতে চ্যালেঞ্জ করবার কোনো লিগ্যাল স্ট্যাটাস থাকতে পারে না। এটা গণ অভ্যুত্থানের উইল, এবং এইটা প্রোক্লামেশন আকারে আসাটা সবচেয়ে প্র্যাগম্যাটিক বলে আমরা মনে করি, যেটা সিম্পলি আপনার র্যাটিফাই করে দেবে যে এই প্রোক্লামেশনটা পার্ট অফ আওয়ার হিস্ট্রি, যেটা হয়েছে আপনার, এবং এটা আজকের যে সনদের যে কষ্ট দিয়েছে। আগামীর যে নির্বাচনটা, সেটা কোন প্রক্রিয়ায় হবে? অথবা যদি আমরা আপনাকে জানতে চাই, এবি পার্টি কোনটা চায়, সংক্ষেপে যদি বলেন ভাই। একদম দেখেন, নির্বাচন প্রক্রিয়া তো বিদ্যমান একটা পদ্ধতি আছে। আমাদের পক্ষ থেকে আমরা বলেছি যে আমরা এক কক্ষের পক্ষে, আমরা মনে করি না যে আমাদের দুইটা কক্ষ প্রয়োজন আছে। যেই রাষ্ট্র 53 বছরে একটা কক্ষ, একটা সংসদ ফাংশনাল করতে পারে নাই, সে দুইটা কক্ষ ফাংশনাল করতে পারবে না। কাজল ভাই, আমরা যারা বাইরে পড়েছি, দুইটা কক্ষের যে পিং পং কমপ্লেক্সিটিসগুলো আছে, ব্যুরোক্রেটিক এবং লিগাল কমপ্লেক্সের আছে, এইটা ম্যাচিউরলি আমাদের রাষ্ট্র ডিল করতে পারবে না। আমরা একটা সংসদই চেয়েছি। তো মানে চেক অ্যান্ড ব্যালেন্সের কথা বলা হয়েছে, যে সংবিধান যাতে এর আগের পঞ্চদশ সংশোধনের মতো যাতে কিছু একটা না করতে পারে। সেটার জন্য যে আপনি 2/3 প্লাস যদি রেফারেন্ডামে চলে যান, রেফারেন্ডাম তো অলরেডি রিইনস্টিটিউট হয়ে গেছে সংশোধনীর মাধ্যমে, যেটা কাজল ভাই রেফার করেছেন, কোর্টের রায়ের মাধ্যমে। সংসদে পাস হওয়ার পর আবার গণভোটে যাবে, তাই তো? হ্যাঁ, আবার পাস হবে। তাহলে সেই প্রসেসে গেলে তো আর এই সমস্যাটা থাকছে না। আর যদি ইউজারআপ করতে চায়, এটা যদি ব্যাঘাত ঘটাতে চায়, দুইটা কক্ষ থাকলেও সেটা ব্যাঘাত করাতে পারবে। হাসিনার মতো যদি কেউ আসে। আমরা একটা শেষবারের মতো কাজল ভাইয়ের কাছে যাই। কাজল ভাই, একটা উত্তরণের পথ দরকার। স্পষ্ট দেখছেন যে রাজনীতিকদের কথাবার্তা কিন্তু এক জায়গায় নেই। এই বাস্তবায়ন নিয়ে কিন্তু এক এক রাজনৈতিক দল এক একভাবে কথা বলছে। মানে ধরেন যে পলিটিশিয়ানের বাইরে একজন বিশেষজ্ঞ হিসাবে আপনার কাছে কি মনে হয়, এ থেকে উত্তরণটা কিভাবে হবে আসলে? না, আমি প্রথম কথা হচ্ছে যে আজকে যে মুক্ত বাক, সবার স্বাধীনতা, বিভিন্ন রাজনৈতিক দল যাদের মতামত প্রকাশ করতে পারেন, স্বাধীনভাবে কথা বলতে পারেন, এটা কিন্তু গণতন্ত্রের সৌন্দর্য। এটাকে আমি খারাপ কিছু বলি না। আর সবাই যদি ঐক্যমত হয়ে থাকে, তাহলে তো বাংলাদেশে কোনো রাষ্ট্র কাঠামো থাকবে না। এটা তো একটা স্বর্গের ভূমি হয়ে যাবে। তো এরকম তো আমাদের প্রত্যাশা করাটা বড্ড দুরূহ। আমি ফুয়াদকে একটু সাপ্লিমেন্ট করি, সেটা হচ্ছে আমাদের এই সাংবিধানিক কাঠামোর মধ্যে বেশ কয়েকটি আইনও কিন্তু আছে। যেমন আমাদের গণভোট আইন 1991 আছে, যার অধীনে কিন্তু আমাদের গণভোটও অনুষ্ঠিত হয়েছে। ফুয়াদ যেটা বললো যে আমরা এই মুহূর্তে ইন অ্যাডভান্স অর্ডিন্যান্স জারি করে যেগুলো ঐক্যমত্য হয়েছে সেগুলো ব্যাপারে আমরা এখনই অর্ডিন্যান্স জারি করে দিতে পারি। কিন্তু দেখেন, আসলে যদি সদিচ্ছা না থাকে, যদি সবার মধ্যে যদি ঐক্যমত না থাকে, তাহলে আপনি যতই করেন না কেন, এই অর্ডিন্যান্স কিন্তু আলটিমেটলি
একটা সংবিধানের কিন্তু অন্তর্ভুক্ত করতে গেলে, আইনের রূপান্তরিত করতে গেলে আলটিমেটলি কিন্তু আবারও সেই পার্লামেন্টেই যেতে হবে। সুতরাং রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐক্য এবং তাদের যে কমিটমেন্ট, সেই কমিটমেন্টের জায়গায় যদি সবাই একমত থাকে তাহলে এটা কোনো সমস্যা নেই। কাজল ভাই, আমি sorry, তিনি আমি আরেকটা আবারও কথাও repeat বলেছে করছি, যে ফরমান আকারে প্রোক্লেমেশন আকারে জারি করার কথা বলছে। এর কোনো ব্যবহার নেই, এর কোনো ইউজ নাই। কারণ কি, কারণ আপনি যেটা করবেন সেটা যদি মিন না করেন, তার মানে এই কথা বলার অর্থের মাধ্যমে কি এটা প্রমাণিত হয় না যে পারস্পরিক যে রাজনৈতিক দলের উপরে আস্থা এবং অনাস্থার যে বিষয় কিংবা আস্থাহীনতা, সেটা তো প্রমাণিত হয়। তাহলে কেন রাজনৈতিক দলগুলো বিদ্যমান, বিশেষ করে 5ই আগস্ট পরবর্তী রাজনৈতিক দলগুলো কেন তারা সমস্ত বিষয়ে একমত হতে পারছে না, এই আস্থার জায়গাটা তৈরি করতে পারছে না? তারা যদি বলে থাকে, আমি তো মনে করি যে বিএনপি বড় রাজনৈতিক দল হিসেবে যে সমস্ত বিষয়গুলোতে তারা মনে করে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সেগুলো করা সম্ভব, সেগুলোর ব্যাপারে কিন্তু তারা ঐক্যমত্য পোষণ করেছেন। যে সমস্ত বিষয়গুলো তারা মনে করে আরো চিন্তার প্রয়োজন, সেগুলো থেকে আরো চিন্তার কথা তারা বলেছেন। সুতরাং সাংবিধানিক ব্যবস্থার মধ্যে দিয়ে আমার কাছে মনে হয় যে ইন অ্যাডভান্স একটা অর্ডিন্যান্স জারির মাধ্যমে সাংবিধানিক প্রক্রিয়া পরিবর্তন করা, সাংবিধানিক বিধান পরিবর্তন করা, এটা একেবারে উচ্চাভিলাষী হবে এবং তার কোনো আইনগত ভিত্তি থাকবে না। বরং যেটা উচিত হবে, সব রাজনৈতিক দলগুলোর মধ্যে যে রাজনৈতিক যে আমাদের জুলাই সনদ যেটা গঠিত হতে যাচ্ছে সবার ঐক্যমতের ভিত্তিতে, সেটা আলটিমেটলি একটা ফান্ডামেন্টাল পরবর্তীতে রাষ্ট্র পরিচালনার জন্য সাংবিধানিক প্রক্রিয়ার মধ্যে এটাকে অন্তর্ভুক্ত করার জন্য। আমি আগেও বলেছি, এখনো বলছি, বিদ্যমান সংবিধানের 150 ক্রান্তিকালীন এবং জরুরি অবস্থা এবং আমাদের চতুর্থ তফসিলের মাধ্যমে এই অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনা চলে যাওয়ার পর থেকে এই সরকার গঠন এবং সরকারের কার্যক্রম, তার সমস্ত কিছু কিন্তু র্যাটিফিকেশন করা সম্ভব, বৈধতা দেওয়া সম্ভব। ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, কিন্তু এটা হয়ে থাকে যে কোনো ঘটনা ঘটে যাওয়ার পরে। সুতরাং এই সরকারের পরে নিয়মতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে যখন নতুন সরকার গঠিত হবে, তারা কিন্তু এই সময়টাকে র্যাটিফিকেশন তাদের করতে হবে এবং এটা সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করার জন্য। জি, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, আপনাকে অনেক ধন্যবাদ আজকের ভোটের ট্রেনে যুক্ত হবার জন্য। ধন্যবাদ ব্যারিস্টার ফুয়াদ, আজকের ভোটের ট্রেনে সশরীরে হাজির হওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের ভোটের ট্রেনে, এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।